হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে জেন্ডার অ্যাওয়ারনেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং পুরো এই জেন্ডার অ্যাওয়ারনেস বিষয়টা আপনাদের কাছে সম্পূর্ণরূপে আলোচনা করে দেবো, যাতে আপনারা সামনে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে যদি এই জেন্ডার অ্যাওয়ারনেস যে টপিকটা আছে সেই টপিক থেকে যদি যে কোনো প্রশ্ন আসে, আপনারা তাহলে সেই সমস্ত প্রশ্নের যাতে সঠিক অ্যান্সার করে আসতে পারেন, তার জন্য পুরো বিষয়টা আমি কিন্তু আপনাদের কাছে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য এই পার্টিকুলার টপিকটা অর্থাৎ জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন জেন্ডার অ্যাওয়ারনেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এবং সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথম দেখে নেব জেন্ডার কি, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি সঠিক অ্যান্সার। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ জেন্ডার কিন্তু মানুষের যে সামাজিক পরিচয় আছে সেই সামাজিক পরিচয় নির্ধারণের জন্য ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ জেন্ডার কাকে বলে? জেন্ডার বা লিঙ্গ এটি বলতে শুধু পুরুষ বা নারীকেই বোঝায় না, বা তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যেও কিন্তু এই জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ পুরুষ, নারী এবং তৃতীয় লিঙ্গের সমস্ত মানুষকেই কিন্তু এই জেন্ডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই জেন্ডারের মাধ্যমে সমাজের মধ্যে যে পুরুষ ও নারী এবং তার পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষদের যে বৈশিষ্ট্য আছে, তাদের যে আচার আচরণ আছে এবং এছাড়াও প্রত্যেকটির সমাজের মধ্যে যে ভূমিকা সেটি নির্ধারণও কিন্তু জেন্ডারের মাধ্যমে করা হয়। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়। তো আমি প্রত্যেকটা প্রশ্ন আগে আপনাদের কাছে তুলে ধরছি এবং তারপরে সেইগুলি আপনাদের কাছে আলোচনা করে দিচ্ছি। প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে আশা রাখবো পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় লিঙ্গের ভিত্তিতে অসম আচরণকে। যেখানে জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা কি, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সমাজের নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের প্রতি আচরণ, বৈষম্য, অসমতা, ভূমিকা ও অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান ও সচেতনতা। অর্থাৎ সমাজের মধ্যে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের মধ্যে অর্থাৎ লিঙ্গভিত্তিক যে পক্ষপাত ও যে কুসংস্কার সেগুলিকে দূর করার জন্যই কিন্তু এটিকে গড়ে তোলা হয়েছে। আর এর মূল লক্ষ্যই হচ্ছে যে প্রত্যেকটা লিঙ্গের মধ্যে যে বৈষম্য সেটিকে কমানো। তো এটিকেই কিন্তু জেন্ডার অ্যাওয়ারনেস বা লিঙ্গ সচেতনতা বলা হয়। আর এখানে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়। তো লিঙ্গ বৈষম্য বলতে বোঝায় প্রতিটি লিঙ্গের ভিত্তিতে যে অসম আচরণ তাকেই কিন্তু লিঙ্গ বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন বলা হয়। এছাড়াও এর পরবর্তীতে আমরা দুখানা পয়েন্টস দেখে নেবো, যেটা হচ্ছে সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য কি। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সেক্স হচ্ছে জৈবিক এবং শারীরিক বৈশিষ্ট্য যা আমাদের জন্ম থেকে নির্ধারিত হয়। অর্থাৎ একটা ছেলে এবং একটা মেয়ে এবং তৃতীয় লিঙ্গের যে মানুষটি তৈরি হচ্ছে সেটা কিন্তু তার জন্ম থেকে নির্ধারিত হয়ে যায়। আর জেন্ডার হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য যা সমাজ এবং পরিবেশ কিন্তু নির্ধারণ করে। তো সেক্স আমাদের জন্ম থেকে কিন্তু নির্ধারিত হয়, কিন্তু জেন্ডার সমাজ বা পরিবেশ কিন্তু নির্ধারণ করে। অর্থাৎ সেক্স ও জেন্ডারের মধ্যে মূল পার্থক্য হচ্ছে সেক্স কিন্তু জৈবিকভাবে নির্ধারিত হয় এবং জেন্ডার কিন্তু সামাজিকভাবে নির্ধারিত হয়। এর পরবর্তীতে দেখবো জেন্ডার রোল কি, অর্থাৎ এটি হচ্ছে সমাজ দ্বারা নির্ধারিত নারী ও পুরুষের সামাজিক, সাংস্কৃতিক ও আচরণগত ভূমিকাকে কিন্তু জেন্ডার রোল বা লিঙ্গ ভূমিকা বলা হয়। আর এটি কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পুরুষরা বাড়ির প্রধান উপার্জনকারী, যেখানে নারীরা ঘর সংসার সামলাবে, বা অন্যভাবে বলা যায় যে পুরুষরা বাড়ির বাইরের কাজ করবে আর নারীরা ঘরে সন্তান পালন করবে। এটা কিন্তু জাস্ট উদাহরণস্বরূপ, আর এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। যেখানে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে নারী ও পুরুষ দুজনাই বাইরের কাজ করার পাশাপাশি নিজের ঘর সংসারও সমানভাবে সামলাচ্ছেন। এরকম উদাহরণও কিন্তু আমাদের বর্তমান সমাজে কিন্তু প্রচুর দেখা যায়। অর্থাৎ উদাহরণ কিন্তু এরকম বহু আছে। কিন্তু জেন্ডার রোলের ক্ষেত্রে প্রতিটি জেন্ডারের কিন্তু আলাদা
আলাদা আলাদা ভূমিকা আছে, অর্থাৎ সমাজ দ্বারা নির্ধারিত নারী ও পুরুষের যে সামাজিক, সাংস্কৃতিক ও আচরণগত যে ভূমিকাগুলি আছে সেইগুলিকে কিন্তু জেন্ডার রোল বলা হয়। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে, অর্থাৎ পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি লিঙ্গ বৈষম্যের কারণ? অপশন আছে সাংস্কৃতিক প্রথা ও কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজ গঠন, শিক্ষা ও অর্থনীতিতে অসম সুযোগ, উপরের সবকটি। তো সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের প্রধান প্রধান কারণ যেগুলি আছে সেগুলো হচ্ছে সাংস্কৃতিক প্রথা ও কুসংস্কার, তার পাশাপাশি পিতৃতান্ত্রিক সমাজ গঠনের মাধ্যমে কিন্তু লিঙ্গ বৈষম্য গড়ে ওঠে, এবং তার পাশাপাশি শিক্ষা ও অর্থ উপার্জনের ঠিকমতো সুযোগ না গড়ে তোলার কারণেও কিন্তু লিঙ্গ বৈষম্য দেখা যায়। অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন বা লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়, যেখানে খুব ভালো করে বিষয়টা আপনাদের বুঝতে হবে, অর্থাৎ লিঙ্গভেদে কোনো ব্যক্তির সঙ্গে অসম বা অন্যায়ভাবে আচরণ করাকে কিন্তু লিঙ্গ বৈষম্য বলা হয়। যেখানে লিঙ্গ বৈষম্যের জন্য শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণের মতো সকল ক্ষেত্রে প্রত্যেককে সমান সুযোগ, অধিকার ও মর্যাদা থেকে তাদের বঞ্চিত করার মাধ্যমে কিন্তু লিঙ্গ বৈষম্য আমাদের সমাজের মধ্যে গড়ে ওঠে, আর যেটা কিন্তু একটি সুস্থ সমাজের পক্ষে খুবই ক্ষতিকর। নেক্সট হচ্ছে, জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি বোঝানো হয়েছে? অপশন কি আছে? লিঙ্গগত আচরণ, সামাজিকভাবে পূর্ব কল্পিত লিঙ্গগত ধারণা, পেশাগত দক্ষতা, শিক্ষানীতি। তো সঠিক উত্তর হচ্ছে সামাজিকভাবে পূর্ব কল্পিত লিঙ্গগত ধারণা। এটিকে কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ বলা হয়েছে। অর্থাৎ এই জেন্ডার স্টেরিওটাইপের মাধ্যমে কোন একটি পার্টিকুলার রঙের মাধ্যমে কোনো একটি পার্টিকুলার জেন্ডারের মানুষকে কিন্তু ধারণা করা। যেমন গোলাপি রঙের মাধ্যমে কিন্তু ডাইরেক্ট মেয়েদেরকে চিহ্নিত করা হয়, যেখানে অনেক ছেলেরা কিন্তু এই গোলাপি রংটা ভালো রাখতেই পারে, কিন্তু গোলাপি রং যেহেতু বেশিরভাগ মেয়েদেরই খুবই প্রিয় একটা কালার, তার জন্য এই গোলাপি রঙের মাধ্যমে কল্পিত লিঙ্গগত ধারণা কিন্তু একটি তৈরি হয়েছে সমাজের মধ্যে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে নীল রং, অর্থাৎ এই নীল রঙের মাধ্যমে কিন্তু কল্পিত লিঙ্গগত ধারণাও কিন্তু সমাজের মধ্যে গড়ে উঠেছে। তো এই পুরো বিষয়টাই কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ বলা হয়। নেক্সট হচ্ছে, সমান কাজের জন্য সমান বেতন দেওয়া নিম্নের কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির সঙ্গে কিন্তু এটি যুক্ত। যেখানে এই সমান কাজের জন্য সমান বেতন দেওয়া এটি একটি নির্দেশমূলক নীতি, যা ভারতীয় সংবিধানের 39 নম্বর ধারায় পুরুষ ও মহিলাদের জন্য সমান কাজের জন্য সমান বেতন দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এছাড়াও জেন্ডার ইকুয়ালিটি বলতে লিঙ্গভেদে বিভিন্ন ক্ষেত্রে সম অধিকারের কথা বলা হয়। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি কাকে বলা হচ্ছে? তো জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে লিঙ্গ সমতা, অর্থাৎ নারী পুরুষ তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সকল ব্যক্তির জীবনে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, তার পাশাপাশি সম্পদ, বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিটি ক্ষেত্রে যাতে সমান অধিকার এবং বা প্রতিটি লিঙ্গের মানুষকে সমান মর্যাদা যাতে দেওয়া হয়, এবং সকল লিঙ্গের মানুষের জন্য যাতে সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করা হয়, সেটিকেই কিন্তু জেন্ডার ইকুয়ালিটি বলা হয়। অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটি বলতে বিভিন্ন লিঙ্গের মানুষের ন্যায্য আচরণটিকে কিন্তু ধরা হয়। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী হচ্ছে, জেন্ডার বায়াস কি? সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট লিঙ্গের পক্ষপাতকে কিন্তু জেন্ডার বায়াস বলা হয়। অর্থাৎ জেন্ডার বায়াসের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, পুরুষরা কম আবেগপ্রবণ হয়, তারা কাঁদতে পারে না, বা মেয়েরা বাড়ির বাইরের কাজ করতে পারে না। তার ফলে কিন্তু দুটি লিঙ্গের মধ্যে পক্ষপাত দুষ্ট আচরণ কিন্তু লক্ষ্য করা যায় সমাজের মধ্যে, আর এটি কিন্তু জেন্ডার বায়াসের একটি উদাহরণ। অর্থাৎ জেন্ডার বায়াস কি? তো জেন্ডার বায়াস বা লিঙ্গ পক্ষপাতিত্ব হলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি লিঙ্গের ভিত্তিতে অসম আচরণ ও বা মনোভাব পোষণ করা, আর এটি লিঙ্গের ভিত্তিতে ব্যক্তিদের প্রতি অগ্রাধিকারমূলক আচরণ বা বৈষম্যকে কিন্তু বোঝায়। আমি আগে উদাহরণ বললাম, যেমন পুরুষরা যেহেতু কম আবেগপ্রবণ হয় বা মেয়েরা বেশি আবেগপ্রবণ হয়, আর এর ফলে কিন্তু বিভিন্ন সময় অগ্রাধিকারমূলক আচরণ কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, যেটি কিন্তু জেন্ডার বায়াসের উদাহরণ। এছাড়াও জেন্ডার স্টেরিওটাইপ বলতে কি বোঝায়, এটা নিয়ে আমি আগে একটি প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরেছি, যেখানে নারী ও পুরুষের স্বভাব, চরিত্র, ভূমিকা, ক্ষমতা বা আচরণ সম্পর্কে সমাজে প্রচলিত পূর্ব নির্ধারিত এবং সংকীর্ণ ধ্যান ধারণাকেই কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ বলে। যেখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পুরুষরা কঠোর হয়, এটি আমাদের সমাজের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে। এর পাশাপাশি পুরুষরা শক্তিশালী, কম আক্রমণাত্মক হয়, যেখানে মহিলারা যত্নশীল, আবেগপ্রবণ হয়ে থাকে, আর এইগুলোকে নিয়ে কিন্তু আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সংকীর্ণ ধ্যান ধারণা গড়ে ওঠে। এর পাশাপাশি জেন্ডার স্টেরিওটাইপ সামাজিকভাবে বিভিন্ন লিঙ্গের মানুষদের ইচ্ছা,
শখ পছন্দ সীমিত করে দেয় এবং এটিকে কিন্তু জেন্ডার স্টেরিওটাইপ বলা হয়। আশা করি খুব ছোট্ট করে বিষয়টা আপনাদের কাছে বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে অর্থাৎ পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 14 থেকে 16 মধ্যে ভারতীয় সংবিধানের লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও সমতার কথা বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জেন্ডার গ্যাপ বা লিঙ্গ ব্যবধান কি পরিমাপ করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিঙ্গভিত্তিক সুযোগ ও অধিকার অসমতার মাধ্যমে কিন্তু জেন্ডার গ্যাপ বা লিঙ্গ ব্যবধান পরিমাপ করা হয়। যেখানে জেন্ডার গ্যাপ কি? এটি হচ্ছে সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে সুযোগ অধিকার বিভিন্ন অসমতা, অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রগুলিতে লিঙ্গ ব্যবধান কিন্তু লক্ষ্য করা যায়, যার ফলে সমাজের জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সমতা নিশ্চিত করা কিন্তু খুবই প্রয়োজন। যদি না করা যায় সেক্ষেত্রে কোনো একটি সুস্থ সমাজ কিন্তু গড়ে উঠবে না এবং কোনো সমাজেরই কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশ করা হয় এবং সেটিকে কিন্তু 0 থেকে 1 স্কেলে মূল্যায়ন করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নারী ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধিকে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন কিন্তু বলে। যেখানে নোট হিসেবে আপনারা মাথায় রাখতে পারেন যে ভারতের মেঘালয় পার্শ্ববর্তী অঞ্চল খাসি ও গারোদের গোষ্ঠীগুলি কিন্তু বিশ্বের অন্যতম প্রধান মাতৃতান্ত্রিক সমাজের উদাহরণ। এছাড়াও ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন কাকে বলা হয়? যেখানে নারীর ক্ষমতায়ন হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর শিক্ষা কর্মসংস্থান সিদ্ধান্ত গ্রহণ এবং আইনগত অধিকার সহ সমান সুযোগ সুবিধা স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করা। আর এটি একটি মাতৃতান্ত্রিক সমাজ বা মেট্রিয়ার্কাল সোসাইটি, যেখানে সমাজের নারীরা মূল চালিকা শক্তি হিসাবে কিন্তু প্রধান ভূমিকা গ্রহণ করে এবং বংশধারা মায়ের দিক থেকে নির্ধারিত হয়। এছাড়াও সম্পত্তিগত সিদ্ধান্ত গ্রহণেও নারীদের ভূমিকা সবার আগে থাকে। আর এটি কিন্তু পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিপরীত অবস্থা। আর এটি ভারতের মধ্যে প্রধান দেখা যায় খাসি ও গারো গোষ্ঠীগুলির মধ্যে। এছাড়াও প্যাট্রিয়ার্কি কি? তো প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্র হলো একটি সামাজিক ব্যবস্থা যেখানে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি পরিবার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের আধিপত্য ও কর্তৃত্ব থাকে এবং এটি লিঙ্গ বৈষম্য তৈরি করে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো মাতৃতান্ত্রিক সমাজ কাকে বলে বা পিতৃতান্ত্রিক সমাজ কাকে বলে সেটা আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে 2015 সালে। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হলো লিঙ্গ বৈষম্য দূর করা এবং কন্যা শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা ও শিক্ষার মান উন্নয়ন করা। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের শুধুমাত্র নারীদের জন্য এবং নারীদের শিক্ষার উন্নতির জন্য যে প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে সেটি হচ্ছে কন্যাশ্রী। এবং সেই প্রকল্পটি কবে থেকে শুরু হয়েছে যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করতে পারেন। নেক্সট হচ্ছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নিম্নের কোনটি? অর্থাৎ ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের নাম কোনটি? সঠিক উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। এরপরে প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্রতি 1000 জন পুরুষের 943 জন কিন্তু মহিলা বসবাস করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর হচ্ছে 26 সপ্তাহ। অর্থাৎ সরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 26 সপ্তাহ দেওয়া হয়। এরপরে প্রশ্ন হচ্ছে লিঙ্গ সামাজিকীকরণ বা জেন্ডার সোশ্যালাইজেশনের ধারণা প্রথম কোথা থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে পরিবার থেকে কিন্তু প্রথম লিঙ্গ সামাজিকীকরণ বা যেটিকে জেন্ডার সোশ্যালাইজেশন বলা হয় তার ধারণা কিন্তু প্রথম পরিবার থেকেই পাওয়া যায়। এরপরে প্রশ্ন হচ্ছে জেন্ডার রোল কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি লিঙ্গভেদে সমাজের নির্ধারিত ভূমিকা। অর্থাৎ প্রতিটি লিঙ্গের মানুষদের সমাজের মধ্যে যে নির্ধারিত কাজের ভূমিকা থাকে সেটিকে কিন্তু জেন্ডার রোল বলা হয়। আমি আগে কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে জাতীয় মহিলা কমিশন অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর ওমেন কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1992 সালে, যেখানে জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপারসন হলেন বিজয়া কিশোর রাহাতকার। এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পুরুষদের কল্যাণকেও কিন্তু সামগ্রিকভাবে মোকাবিলা করার জন্য জাতীয় পুরুষ কমিশন বিল 2025 প্রস্তাব কিন্তু করা হয়েছে। দুটো পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে জাতীয় নারী দিবস কবে পালন করা হয়?
সঠিক উত্তর হচ্ছে 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস পালন করা হয়, যেখানে এই জাতীয় নারী দিবস সরোজিনী নাইডুর জন্মদিনে পালন করা হয়। এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালন করা হয়। এছাড়াও আন্তর্জাতিক পুরুষ দিবস 19শে নভেম্বর পালন করা হয়। প্রতিটি পয়েন্টসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হলো, কত অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 326 নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2015 সালে, অর্থাৎ 2015 সালে সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু শুরু করা হয়, যেখানে এই যোজনা ভারত সরকার দ্বারা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের একটি অংশ। মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এই যোজনা শুরু করা হয়, যেখানে বালিকা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের দ্বারা 1997 সালে দারিদ্র সীমার নিচে পরিবারের মেয়েদের শিক্ষা এবং সরাসরি আর্থিক সহায়তার জন্য কিন্তু চালু করা হয়েছিল, যেটি কিন্তু পরবর্তীকালে 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের একটি অংশ হিসেবে কিন্তু উঠে আসে। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে পণ প্রথা বিরোধী আইন অর্থাৎ ডোরি প্রভিশন অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর হচ্ছে 1961 সালে ভারতে পণ প্রথা বিরোধী আইন পাস হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে, বাল্য বিবাহ নিরোধ আইন অর্থাৎ চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্ট দ্বারা নির্ধারিত বয়স কত? সঠিক উত্তর হচ্ছে ছেলেদের 21, মেয়েদের 18। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নারীর প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 51 এ ই ধারাতে কিন্তু নারীর প্রতি সম্মান মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পশ আইন, যেখানে এই আইনটি 2013 সালে প্রণয়ন করা হয়েছিল। এছাড়াও শিশুদের যৌন নির্যাতনের বিরুদ্ধে পস্কো আইন 2012 সালে প্রণয়ন করা হয়। পরবর্তী হচ্ছে, কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কোন আইন প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পিসিপিএনডিটি আইন কিন্তু কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে কিন্তু প্রণয়ন করা হয়, যেখানে পিসিপিএনডিটির পুরো নাম হচ্ছে প্রি কনসেপশন অ্যান্ড প্রি নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট। এই আইনটি 1994 সালে ভারতীয় সংসদে পাস হয় এবং 2003 সালে এই আইনটির সংশোধনের মাধ্যমে এটিকে আরো শক্তিশালী কিন্তু করা হয়। তো এই ছিল জেন্ডার অ্যাওয়ারনেস থেকে 24টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি যেগুলি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং প্রত্যেকটা পয়েন্টস ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা পয়েন্টস আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পেরেছি এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ওই জেন্ডার অ্যাওয়ারনেস টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা প্রত্যেকেই জানেন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে সিলেবাস আছে তার মধ্যে কিন্তু এটাকে ইনক্লুডও করা হয়েছে, তার জন্য বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি WBSSC গ্রুপ সি পরীক্ষাতে যদি এখান থেকে যে কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। এছাড়াও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ থেকে শুরু করে মান্থলি মক টেস্ট সবকিছুই আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিতে পারবেন। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি তারা কিন্তু পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।